আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি সরকারি চাকরিজীবী কিংবা প্রাইভেট কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা আপনাদের ই রিটার্নটা সাবমিট করবেন। তো ই রিটার্ন সাবমিট করার জন্য অবশ্যই আপনার একটা টিন সার্টিফিকেট থাকা লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি ই রিটার্নের যে ওয়েবসাইটটা আছে সেখানে যদি আপনারা সাবমিট করে না থাকেন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যার টিন সার্টিফিকেট আছে তার কিন্তু এই রেজিস্ট্রেশন করে নেওয়াটা বাধ্যতামূলক। আর রেজিস্ট্রেশন করাটা খুবই সহজ, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, তাহলেই এখানে দেখবেন যে একটা ডায়লগ আসছে, তারপরে ওকেতে চাপ দিলেই পরের পেজে আপনার টিন নাম্বার, মোবাইল নাম্বার আর ক্যাপচা ফিল করে ভেরিফাই দিলে আপনার মোবাইলে ওটিপি আসবে। তারপর আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো এইভাবে ই রিটার্ন এর যে সাইটটা আছে সেখান থেকে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে সাইন ইনে যাবেন। সাইন ইনে গিয়ে আপনার টিন নাম্বারটা দিবেন আর পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা পূরণ করে সাইন ইন করে নেবেন। এটা হচ্ছে খুব সহজ প্রসেস। আর যদি আপনারা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে করে নিতে পারেন। তো যাই হোক, তো এখন আপনারা কিভাবে এই রিটার্নটা সাবমিট করবেন, তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো সরকারি চাকরিজীবীদের জন্য এই রেগুলার ইফ রিটার্ন যে পেজটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর রিটার্ন স্কিমাতে সেলফ ক্লিক করবেন। তারপর এখানে যে অ্যাসাইনমেন্ট হিয়ার দেখতে পারতেছেন যে 24-25 সালে আমি জমা দিচ্ছি, আর ইনকাম ইয়ার হচ্ছে 2023 থেকে 24। তো এখন এটা 23 থেকে 24, তারপরে এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইয়ার এখানে ইয়েস থাকবে। আর ফুল অ্যাকশন ফ্রম এখানে নো রেসিডেন্ট। তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ইনকাম সোর্সটা এখানে দিতে হবে। তো ইনকামটা যেহেতু সরকারি চাকরি তো এই জন্য আমি এখানে সরকারি চাকরিতে দিছি। আর যদি আপনার এর বাইরে যদি আপনার কোনো বাসা থাকে যেখান থেকে আপনি ভাড়া পান কিংবা কোনো জমি থেকে ভাড়া পান তাহলে সেটা এখানে ইনক্লুড করতে হবে। আর যদি আপনি ব্যবসা কৃষি খাতে ব্যবসা করেন সেখান থেকে আপনি ইনকাম করেন তাহলে এখানে এটা ক্লিক করবেন। আর যদি আপনার অন্য কোনো ব্যবসা থাকে কিংবা আপনার ক্যাপিটাল থাকে সেগুলো আপনি এখানে হেডস অফ ইনকাম এখানে ক্লিক করে নেবেন, কারণ হচ্ছে এটা পরবর্তী পেজে আপনাকে অ্যাড করতে হবে। তো ইনকাম যদি ইন ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স, আচ্ছা আপনার যদি আর কোনো পার্টনার, আপনি যদি কোনো ফার্মের পার্টনার হয়ে থাকেন অথবা এওপি এর পার্টনার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে এগুলো ক্লিক করতে হবে। যেটি আপনি ক্লিক করবেন সেটাই কিন্তু আপনার পূর্ণ তথ্য দিতে হবে, কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় আপনার কোনো তথ্য লুকানো যাবে না। আচ্ছা, তো আমি একটু সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন আমি 7 কন্টিনিউ ক্লিক দিলাম। এখন এখানে দেখবেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখান থেকে আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তাহলে এখানে ঢাকা, সাউথ, নর্থ এবং চট্টগ্রাম দুইটা তিনটা ইনক্লুড করা আছে। এই তিনটার বাইরে যদি আপনি কোনো অন্য কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তাহলে সেই সিটি কর্পোরেশনটা এখানে আদার দিয়ে লিখে দিতে হবে। আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হন তাহলে এনি আদার এরিয়া এটা দিলে হবে। আর এখানে যদি আপনি কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকে কিংবা আপনার যদি কোনো শারীরিক ডিসেবিলিটি থাকে সেগুলো এখানে আপনারা ক্লেম করতে পারবেন। তো এগুলো যদি না করে থাকেন তাহলে এগুলো এইভাবেই থাকবে। আর এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, যদি আপনার 50 লাখ টাকার উপরে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, আর না থাকলে না। আর যদি আপনার একটা 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দেবেন। তারপরে অফশোর প্রপার্টি, আপনার যদি কোনো প্রপার্টি থাকে ইনকাম ইয়ার যেগুলো আপনার এখানে তাহলে থাকলে সেটা আপনি এখানে ইয়েস দেবেন, আর না থাকলে না। আর যদি হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, যদি কোনো হাউস প্রপার্টি থাকে কোনো সিটি কর্পোরেশনে সেটা আপনি এখানে ইয়েস দিবেন, আর না থাকলে না। তা আচ্ছা, তারপরে এখানে ক্লেম ট্যাক্স রিবেট এখানে ইয়েস, তারপর শেয়ার হোল্ডার এখানে নো, তারপরে এখানে 7 কন্টিনিউ দিয়ে চলে যাবেন। তারপরে পেজে আপনাকে দিতে হবে যে আপনি কোথায় কর্মস্থল, আপনার কর্মস্থলটা এখানে দিতে হবে। তো কর্মস্থল দেওয়ার ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনার গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী আইবেসটা দিবেন যদি সরকারি চাকরিজীবী হন। আর যদি আপনি এর বাইরে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেটটা দিতে হবে। তো আমি এখানে একটা সিলেক্ট করছি, তারপরে নেম অফ দ্য অফিস আপনাকে অফিসের ঠিকানাতে দিতে হবে। তো আমি আমার আব্বুটা করতেছি, তো উনি সাব ইন্সপেক্টর, তো সাব ইন্সপেক্টর যে তার যে ডেজিগনেশন সেটা আমি এখানে বসাই দিছি। তারপরে তারপরে হচ্ছে পার্টিকুলার্স, অর্থাৎ আপনার যেখানে যেখানে ইনকামগুলো আছে সেগুলো আপনার এখানে দিতে হবে। তো ইনকাম দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার যে ডাটা আছে সেটা যে ইনকাম ইয়ার, অর্থাৎ এটা যেহেতু 2025 সাল আর দিচ্ছি হচ্ছে 2023-24। তো 23-24 সালে অর্থাৎ 12 মাসে কী পরিমাণ আপনার বেসিক পে, হাউস রেন্ট এই সবগুলো এখানে ইনফরমেশন দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো সহজে পাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার আইবিএসে লগ ইন করবেন, আইবিএসে গিয়ে রিপোর্টে যেতে হবে, রিপোর্টে যাওয়ার পর রিপোর্ট ফর এমপ্লয়ার এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখবেন ডিটেলস অফ মাই, আচ্ছা আমি একটু দিয়ে যাই, মাই ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট। এই যে এই স্যালারি স্টেটমেন্টে যাবেন, তারপরে যেই অর্থ বছরে টাকা জমা দিচ্ছেন সেই অর্থ বছরের স্টেটমেন্টটা এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে বাংলা সিলেক্ট করে পিডিএফ রান করে দিলেই দেখবেন যে এখানে একবারে ডিটেলস সহকারে আপনার বাৎসরিক যে তথ্য আছে সেটা চলে আসবে। তো এটা একটু লোড হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন একদম ফুল একটা লিস্ট এসে পড়ছে। তো এই লিস্টে যদি দেখাই, এই লিস্টটা
এই লিস্টের ডান পাশে হচ্ছে টোটাল অ্যামাউন্ট আর এটা হচ্ছে মাস। তো এখন যদি বামে যাই তাহলে দেখবো যে এটা কোনটার কি। যেমন বেসিক পের বাৎসরিক ইনকাম হচ্ছে এটা। তো এখান থেকে সরাসরি জাস্ট যতগুলো আছে এডুকেশন অ্যালাউন্স, হ্যাজার্ড অ্যালাউন্স, তারপরে হাউজিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, আদার যত অ্যালাউন্স আছে সবগুলোকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে বসাই দেবেন সবগুলো। যেমন বেসিক পে স্কেলে যেটা আছে সেটা আমি এখানে বসাই দিচ্ছি, হাউস রেন্ট বসাইছি, মেডিকেলটা বসাইছি, বাংলা নিউ ইয়ার বসাইছি, ফেস্টিভ্যাল বসাইছি। তারপরে এখানে এক্সট্রাভাবে যেটা করতে হয়, এখানে যেগুলো দেখতেছেন লাল দাগ দেওয়া অর্থাৎ এগুলো ডিলিট করার, তো এগুলো করার জন্য মূলত অ্যাড মোড়ে ক্লিক করতে হয়। অ্যাড মোড়ে ক্লিক করার পর যেটা যেটা এখানে লিস্টে থাকবে না সেই লিস্টের নামগুলো দিবেন। লিস্টে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। যেমন আমি হ্যাজার্ড অ্যালাউন্স ছিল না, এখানে ক্লিক করে নিয়ে আসছি। আর যদি দেখেন যে এখানে লিস্টে সেই নামটা নাই তাহলে সেই ক্ষেত্রে এটা স্পেশাল দেবেন অথবা আদার অ্যালাউন্স দিয়ে ওইখানে ওই যে অ্যামাউন্টটা আছে সেটা বসাই দেবেন। তো অ্যামাউন্টটা বসাই দেওয়ার পর এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে জিপিএফ ইন্টারেস্ট। এই জিপিএফ ইন্টারেস্ট যেটা, এটা হচ্ছে জিপি ফান্ডের যে টাকাটা থাকে, জিপি ফান্ড, সেখানের যে ইন্টারেস্টটা আছে বাৎসরিক সেটা এখানে বসাইতে হয়। তো এটা বসানোর জন্য এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যখন এই রিপোর্টে যাবেন, রিপোর্টে যাওয়ার পর এখানে মাই জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, তো এখানে যদি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর 2023-24 সাল এটা দিলেই এখানে একটা রিপোর্ট চলে আসবে। তো আমি রিপোর্টটা দেখাচ্ছি না। তো রিপোর্টটা চলে আসলে আচ্ছা আমি দেখাই। আচ্ছা, তো এটা হচ্ছে রিপোর্ট। তো এই রিপোর্টের প্রথমে যে হিসাব নম্বরটা থাকে সেই হিসাব নম্বরটা কিন্তু লাগবে পরবর্তীতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বছরের বাৎসরিক মুনাফা, এই হচ্ছে মুনাফা, এই জিপিএফ মুনাফা যেটা, এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এই ইন্টারেস্টটা এখানে কিন্তু বসাই দিতে হবে জিপিএফ ইন্টারেস্টের ঘরে। তো এটা বসাই দেওয়ার পর আমরা যাব 7 কন্টিনিউ। তো 7 কন্টিনিউ যাওয়ার পর দেখবেন রিবেটের অপশন আছে। রিবেট থেকে রিবেটের অপশনটা কিন্তু অনেকের আসতে পারে না যদি কেউ রিবেটটা অফ করে দেন, রিবেটটা কিন্তু অন রাখবেন। তো রিবেটে গিয়ে এখানে দেখবেন যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ, তো এটা এনেবল করে দেবেন। এনেবল দেওয়ার পর যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, নতুন যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে বসাইতে হবে। তারপরে কন্ট্রিবিউশনের ঘরে আপনি জিপি ফান্ডে যে টাকাটা জমা করেন সেই টাকাটা দিতে হবে। যদি মাসে 2000 দেন বা 3000 দেন, সেই অনুপাতে 3 × 36 30 যে অ্যামাউন্টটা দেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তো এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটা অপশন, যেটা এখানে হচ্ছে আপনার কন্ট্রিবিউশন অফ বেনেভোলেন্ট ফান্ড আর প্রিমিয়াম ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড। তো এখানে দুইটা অ্যামাউন্ট থাকে, সেটা এই দুইটা অ্যামাউন্টটা আপনার এখানে বসাই দিবেন। তো এখানে আসলে কন্ট্রিবিউশন ফান্ড থাকে হচ্ছে 150 করে, আর গ্রুপ ইন্স্যুরেন্স থাকে 100 করে। তো এটা বাৎসরিক হারে এখানে বসা দিলে হয়। আর এর বাইরে গিয়ে যদি আপনার কোনো লাইফ ইন্স্যুরেন্সে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সটা এখানে দিয়ে আপনার লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার, কোম্পানি নাম্বার, বাকি যে ডাটা আছে সেগুলো এখানে বসায় দিতে হবে। আর যদি আপনার কোনো ডিপিএস করা থাকে কোনো ব্যাংকে, সেক্ষেত্রে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ডিপোজিট অ্যামাউন্ট, এগুলো এখানে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে লিস্টেড স্টক শেয়ার, যদি কোনো শেয়ার থাকে সেগুলো এখানে দিতে হবে। এক কথায় আপনার যেখানেই আপনি ইনভেস্ট করেন না কেন সেগুলো এখানে দিতে হবে, কোনো কিছু হাইড করা যাবে না। তো আমি এখানে জিপিএফ ফান্ডেরটা আর হচ্ছে প্রিমিয়াম ফান্ড, এই যে দুইটা ফান্ড আছে এই দুইটা দিছি। তো এটা দেওয়ার পর এখন দেবো 7 কন্টিনিউ। আচ্ছা, তো এখন হচ্ছে খরচের হিসাব। তো খরচের হিসাবে যদি যাই, এখানে IT10BB এটা যদি ন থাকে তাহলে নো দেন, তাহলে আপনি ডাইরেক্ট বসায় দিতে পারেন। আর যদি আপনি ইয়েস দেন তাহলে আপনি খরচগুলো ভাঙা ভাঙা দিতে পারেন। তো আমি ভাঙা ভাঙা দিলাম। ভাঙা ভাঙা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে ফুড, খাবার, এগুলোর জন্য একটা অ্যামাউন্ট দিছি। তারপরে বাসস্থানের খরচ, এটা একটা অ্যামাউন্ট দিছি। তারপরে হচ্ছে অটো ট্রান্সপোর্টেশন, অর্থাৎ চলাচল করার জন্য দেখা গেছে গাড়ির তেল খরচ আর অন্যান্য গাড়ির খরচ, যাতায়াত খরচ, সেগুলো এখানে বসাইছি। তারপরে হাউস হোল্ডের ইলেকট্রিসিটি বিল এখানে বসাইছি। আর এখানে মূলত অ্যাকোমোডেশন, যে আমি এটা একটু বলে দিই, বাসস্থান খরচ যেটা, এখানে কিন্তু আপনি যদি কোথাও যে বাসা ভাড়া থাকেন বা এখানে থাকেন সেই হিসাবটা এখানে বসাই দিতে পারেন যে বাৎসরিক এত টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো তারপরে যেটা এডুকেশনাল এক্সপেন্স, আপনার বাৎসরিক শিক্ষা খাতে যে খরচটা। তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ ঈদ পার্বণ বা পূজা যেগুলো হয় সেগুলোর সময় আপনার কী পরিমাণ খরচ হয় সেটা এখানে দেবেন। তো আমি এখানে এই সবগুলো খরচ বসাই দিছি। বসানোর পর তারপরে দেখবেন কিছু এক্সট্রা যদি কোনো কিছু বাদ পড়ে যায় সেই হিসাবটা দেওয়ার জন্য এখানে সরাসরি আমি এই হিসাবটা দিছি। আর এই হিসাবটা দেখানোর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনার এখানে আয়কর রিটার্নে কিন্তু জিরো দেখাইতে হবে। তো জিরো দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার যে ইনকাম স্টেটমেন্টটা আছে, ইনকাম স্টেটমেন্টে যাওয়ার পর এমপ্লয়মেন্ট সামারিতে যদি যান, সামারিতে গেলে দেখবেন এখানে টোটাল রেগুলার ইনকাম, এই টোটাল যে রেগুলার ইনকামটা আছে এটা এখানে দেখাবে। তো এটা কি করবেন, এটা সরাসরি আপনার
এখানে ক্যালকুলেটর নেবেন, এই অ্যাকাউন্টটা থেকে আপনার যে জিপিএফ ইন্টারেস্টটা আছে অর্থাৎ জিপি ফান্ডের যে ইন্টারেস্টটা আছে এটা বাদ দিবেন। তো এটা বাদ দিলাম, এটা বাদ দেওয়ার পর এটা থাকে এই অ্যামাউন্টটা। তো এই অ্যামাউন্টটা থাকার পর যেটা করতে হবে যে রিবেটে গেলাম, রিবেটে গিয়ে যে আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেই অ্যামাউন্টটা পর্যন্ত এখান থেকে আবার বাদ দিবেন। তো ধরেন এটা আবার বাদ দিলাম। আচ্ছা, তো এখন এই অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা থাকার পর এখন দেখবেন যে এই অ্যামাউন্ট থেকে আপনার কতটুকু অংশ আপনার ব্যাংকে আছে বা সেভ করা আছে, এইটা একটু খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে থাকলে কিংবা যদি আপনার হাতে থাকে সেগুলো একটু খেয়াল রাখবেন। যদি আপনার ব্যাংকে টাকা থাকে, সাপোজ এই ক্ষেত্রে আমি ধরলাম যে আমি এখানে ধরেন যে আমি ৮০,০০০ টাকা ব্যাংকে আছে বা আমার হাতে আছে, যে কারণে আমি এটা মাইনাস করে দিলাম। তো এরপর থাকতেছে হচ্ছে ৫,৩৬২ টাকা। এই ৫,৩৬২ টাকা আমার কোথায় কোথায় খরচ হচ্ছে এটার হিসাব কিন্তু আমার এখানে দিতে হবে। তো এই হিসাবটা দেওয়ার জন্য কিন্তু এই যে এখানে এক্সপেন্ডিচার, তো মানে খরচ, এখানে কিন্তু আমার খরচগুলো দিতে হচ্ছে। তো আমি এখানে খাবার, থাকা, খাওয়া, শিক্ষা, ফেস্টিভ্যাল সব কিছুর যে খরচগুলো আছে সেই খরচগুলো আমি এখানে বসাই দিছি। এরপর এখানে দেখেন একটা পেমেন্ট অফ ট্যাক্স সোর্স। তো এই ট্যাক্স সোর্সে আপনার এই যে আপনার দেখবেন যে সরকারি চাকরি যারা করে তাদের কিন্তু বেতনের যে হিসাবটা আছে এখানে যদি যাই, এখানে দেখবেন একটা ট্যাক্স পেবল ২৫০ টাকা করে কেটে নিচ্ছে। তো এই যে ২৫০ টাকা করে কেটে নিতেছে এই হিসাবটা এখানে বসাই দেবেন ৩,০০০ টাকা। তো এই ৩,০০০ টাকাটা এখানে বসাই দিলে আমার খরচটা হলো কত, ৫,০৩,৩৬২ টাকা। তারপরে আমি দিচ্ছি 7 কন্টিনিউ। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। তো অ্যাসেট হচ্ছে আপনার যে অ্যাসেটসগুলো অলরেডি আছে কিংবা আপনি এই বছর কিনছেন কিংবা গত আগে কিনা রাখছেন সেগুলো আপনার, যেগুলো এখন বর্তমান অ্যাসেট। তো বর্তমান যত অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আপনি এখানে দিতে পারেন। তো বর্তমান অ্যাসেটের যে হিসাবটা সেটা দেওয়ার ক্ষেত্রে দেখতে পারেন যে আপনার যদি বিজনেস ক্যাপিটাল, ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার কোনো ক্যাপিটাল থাকে সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন। আপনার যদি নন এগ্রিকালচার প্রপার্টি অর্থাৎ যেখানে বাসস্থান করা হয় এরকম কোনো জমি কিনে থাকেন সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন। অথবা দেখা গেছে যে আপনি এবছর কিনে নাই কিন্তু আপনি আপনার উত্তরাধিকার সূত্রে পাইছেন কিংবা গিফট আকারে পাইছেন, কেউ দিছে অথবা কিনছেন, সেক্ষেত্রে আপনার এটা এখানে অ্যামাউন্ট আকারে দিতে হবে। তো এটা কিভাবে বসাইতে হবে সিস্টেমটা আমি সরাসরি এখান থেকে একটা দিয়ে বুঝাই দিই। সেটা হচ্ছে এই যে এগ্রিকালচার প্রপার্টি। তো এগ্রিকালচার প্রপার্টিতে আমি যেটা করতেছি যে এগ্রি ল্যান্ড লিখে দিছি, লোকেশন হিসেবে হোল্ডিং নাম্বারটা বসাই দিছি। হোল্ডিং নাম্বার বসানোর পর এখানে লিখে দিচ্ছি যে ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে। তো উত্তরাধিকার সূত্রে কতটুকু পাইছি সেটা আমি একর আকারে দিছি। আপনি যদি শতাংশ আকারে দিতে চান তাহলে ডিসিমেলে দিতে পারেন, শতাংশ আকারে। আর আমি একর আকারে দিছি, তো পয়েন্ট যেটা আছে সেটা বসাইছি। এখন এই যে জমিটা আছে এটা শুরুতে মূল্য কত ছিল, শুরু মূল্য যেটা আছে সেটা এখানে বসাই দিতে হবে প্রথমে। তারপর ইন্ট মূল্য হচ্ছে এই বছর যখন আমি রিটার্নটা সাবমিট করতেছি, সাবমিট করার সময় এটার সর্বশেষ কি মূল্যটা আছে সেই মূল্যটা এখানে আমি বসাই দিলাম। তো ইনকাম ইয়ার, তো কস্ট বললো আমি যে ইনকাম ইয়ার এটা মানে আসি সেই ইনকাম ইয়ারটা বসাইলাম। তারপরে হচ্ছে আমি এটা উত্তরাধিকার সূত্রে পাইলাম, তারপর একটা দিলাম হচ্ছে গিফট, অর্থাৎ এটা আমাকে গিফট করা হয়েছে সেই খরচটা আমি এখানে দিলাম। আচ্ছা, তো এরপর যেটা সেটা হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি আপনার কোনো ডিপিএস, লোন অথবা অন্য কোনো আদার ইস্যু থাকে সেগুলো আপনি এখানে বসাবেন। তারপর হচ্ছে মোটর কার, যদি ৪ চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে মোটর গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে আপনার যদি এখানে কিন্তু আবার এখানে বলে রাখি শুরুতে কিন্তু একটা ছিল মোটর কার, ওইখানে কিন্তু বোঝা হচ্ছে ৪ চাকার গাড়ি। আবার এখানে যে মোটর কার এটা এখানে কিন্তু যেটা আছে ওইটা, এখানে একটা জিনিস আসলে আমি ভুল করছি, সরি। সেটা হচ্ছে মোটর কারে কিন্তু আপনি চাইলে মোটরসাইকেল অ্যাড করতে পারেন যদি আপনার মোটরসাইকেল থেকে থাকে অথবা অন্য কোনো কার গাড়ি থাকে। যদি মোটরসাইকেল থাকলে রেজিস্ট্রেশন নাম্বার, টাইপ অফ ইকুইজিশন, এগুলো এখানে ইঞ্জিন ক্যাপাসিটি ইউনিট সব কিছু সহ এখানে বসাই দিলেই হবে। তো আমার এখানে মোটরসাইকেল নাই, তো আমি মোটরসাইকেল লিখলাম না। এরপর সেটা হচ্ছে গোল্ড অ্যান্ড ডায়মন্ড। ও আচ্ছা, সরি, এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যে মোটর কার আছে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে আপনি চাইলে এখানে বসাইতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আমার মতে এখানে না বসানো উত্তম। আপনার গাড়িটা আগে রেজিস্ট্রেশন করে নেন, রেজিস্ট্রেশন করে তারপরে সাবমিট করেন, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো উচিত না। তো এখন গাড়ি নেই, তো আমি গাড়ি বসাইলাম না, যেহেতু রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি নাই, রেজিস্ট্রেশন সহ তো কোনো গাড়ি না থাকে, তো এখানে বসানো হয় নাই। তারপরে হচ্ছে গোল্ডেন ডায়মন্ড, তো এখানে গোল্ডের পরিমাণটা দিলাম যে এটা হচ্ছে গিফট আকারে পাওয়া হয়েছে। তো গিফট আকারে যেটা পাবো সেটার যে স্বর্ণ গিফট আকারে পাওয়া হয় সেটার মূল্য কিন্তু শূন্য, কারণ হচ্ছে এটার যে মূল্য আছে সেটা কিন্তু আপনি পরিশোধ করেন নাই। সো এই ক্ষেত্রে আপনার এখানে মূল্য শূন্য দিলেই হবে। আর যেটা আপনি কিনছেন সেটার হিসাব এখানে দিতে হবে যে আপনার ঘরে এই এতটা স্বর্ণ আছে যেটা আপনি পূর্বে কোনো সময় কিনছিলেন, তো সেটার অ্যামাউন্ট এবং কত ভরি, এখানে ভরির অ্যামাউন্ট, ভরি হয়তো ভরি সেটা লিখবেন, আর সাথে লিখবেন ইউনিটটা কি ভরি আকারে না তুলা না গ্রাম সেটা দিতে পারেন। তো ভরি আকারে দিলাম, তারপরে সেটার কি ভ্যালু
ভ্যালু, সে ভ্যালুটা এখানে লিখে দেবেন। তো এখানে ভ্যালুটা লেখা শেষ। তারপর হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ঘরে যে সকল ফার্নিচার আছে, যে সকল ইলেকট্রনিক আইটেম আছে, সকল কিছু কি পরিমাণ একটা দাম হইতে পারে সেই দামটা এখানে দিতে হবে। তো এখানে যে দামটা আছে এই দামটা যদি এখানে বসাই, তাহলে এখানে ইলেকট্রনিক্স আইটেম হিসেবে আমি ধরলাম যে 15-20টা আইটেম কিনা হয়েছে, সবগুলো মিলে একটা প্রাইস। তো এই খরচটা এখানে দিলাম। তারপর হচ্ছে ফার্নিচার আইটেম কিছু কিনা হয়েছে, সেটার আইটেমটা খরচটা এখানে দিলাম। তো এখানে আরেকটা কথা আছে, যদি এই জিনিসগুলা আপনি আগেও কিনা থাকেন, মানে আপনার যদি আসে আগে থেকে, সেক্ষেত্রে কিন্তু এখানে দিতে হবে। আপনার এই মুমেন্টে আপনি কিনেন না এই বছর, কিন্তু তারপর আপনার গত বছর, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখাইতে হবে যে আপনার আছে। তো আপনার এটা দিলেন। তো দেওয়ার পর সেখানে তারপরে যেটা হচ্ছে ক্যাশ ফান্ড অ্যান্ড আউটসাইড বিজনেস আদার এসেট সিগনিফিকেন্ট বিলো, যদি আপনার কোনো আদার এসেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসাইতে পারেন। আর তারপর হচ্ছে ক্যাশ ফান্ড, অর্থাৎ আপনার হাতে যদি ক্যাশ থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে কারেন্সি, ব্যাংক কার্ড। তো আমার ব্যাংকে যদি যে অ্যামাউন্ট যদি কোনো টাকা জমা রাখি, সেক্ষেত্রে আমি ব্যাংকের অ্যামাউন্টটা এখানে দিব। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে সবসময় লেনদেন হয়, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দেবেন। কারণ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ যেটা সেভ করা থাকে একদম ডিপিএস আকারে, সেটা হচ্ছে ডিপিএস এর অংশে দিবেন। আচ্ছা, তো এখানে আমি সেভিংস যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্টের ইনফরমেশনটা দিলাম। এরপরে হচ্ছে আপনার জিপি ফান্ড। এখন হচ্ছে যে আজার ডিপোজিট অ্যান্ড ব্যালেন্স, এখানে জিপি ফান্ডের যদি যায় আবার, জিপি ফান্ডের একদম শেষে দেখবেন একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা এখানে বসাবেন। তো এই যে যে শেষের অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা এখানে বসাবেন, অর্থাৎ আপনার জিবি ফান্ডে এখন বর্তমান যে ব্যালেন্সটা আছে সেটা এখানে দিবেন। এখন এই যে বর্তমান ব্যালেন্স দিলেন, এরপর আসেন নিচের দিকে যাই। তো নিচের দিকে গেলে আপনার যদি আউটসাইড বিজনেস অন্য কোনো লাইবিলিটিস থাকে, সেক্ষেত্রে এখানে দিতে পারেন, অথবা বাংলাদেশের বাইরে বিদেশে কোনো অ্যাসেট থাকলে সেটা আপনি এখানে বসাই দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আউটসাইড বিজনেস, আপনার যদি কোনো লোন থাকে, আনসিকিউরড লোন অথবা ওভারড্রাফট, সেগুলো থাকলে এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এই এক্সপেন্সের হিসাবটা হচ্ছে এই যে আপনার যেখানে আমি হিসাবটা লিখলাম, সেই হিসাবের জায়গায় যে সকল ইনফরমেশন দিয়েছিলাম সেগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস। তো আপনার যদি আদার কোনো খরচ থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন লস করলে কোথাও, অথবা আপনি যদি কোথাও গিফট করে থাকেন, কাউকে ডোনেশন দেওয়া থাকেন, কন্ট্রিবিউশন করে থাকেন, সেগুলো আপনি এখানে ইনফরমেশন দিতে পারেন যে আপনার খরচের বাইরে গিয়ে আপনি গিফট করছেন কিংবা ডোনেশন করছেন। তো এগুলো আপনি এখানে ইনফরমেশন আকারে দিয়ে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে সোর্স অফ ফান্ড দেখতে পারতেছেন, আর এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম অ্যালাউন্স, অর্থাৎ আপনার ট্যাক্সের বাইরে যে সকল ইনকাম, সেই ইনকামটা এখানে, আর ইনকাম ট্যাক্স শোন ইন রিটার্ন। আচ্ছা, তারপর এখানে দেখেন আদার রিসিপ্ট। তো এই আদার রিসিপ্টে গিয়ে এখন হচ্ছে মেইন আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনার যদি পূর্ব থেকে আগে ফার্নিচার বা এগুলো কিনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখাইতে হবে যে আপনি এই টাকাটা আগে কিনছিলেন, সেই কারণে এখানে কিন্তু আপনার দেখাইতে হবে। ধরেন আমি কিন্তু যখন হিসাব করলাম ক্যালকুলেটারে, তখন দেখাইলাম কিন্তু আমার যে 5 লাখ টাকা হাতে আছে, যেটা আমি এখন খরচ হিসেবে দেখাবো। তো 5 লাখ টাকা খরচ হিসেবে দেখাইতে গেলে আমি যেখানে সেখানে খরচ করছি, তো খরচ করেই ফেলছি। তো করা শেষ করা হইলেও এখন আমার যে সকল ইকুইপমেন্ট আছে, সেগুলোর অ্যামাউন্টটা যদি যখন এখানে দেওয়ার পর দেখবেন নিচে যায় কিন্তু এখানে প্লাস মাইনাস হয়ে রয়েছে, এই জিরোর জায়গাটা। তো এই প্লাস মাইনাস করার জন্য ধরেন এইখানে যখন আপনি এখানে প্লাস দিছেন, মানে অ্যাসেট আছে প্লাস, মানে কি যুক্ত হইলো অ্যাসেটের অ্যামাউন্টটা। তো এই অ্যামাউন্টটা কিন্তু আবার মাইনাস করতে হইলে আপনার এখানে আলাদা রিসিপ্ট দিতে হবে যে আদার, কারণ হচ্ছে আপনার ইনকাম তো এইটাই, এই দুইটা ইনকামের বাইরে যে ইনকাম, সেই ইনকাম দিয়েই তো আপনার তাহলে ওইগুলো কিনা হয়েছে, কারণ আপনি এই টাকাগুলো তো খরচ করে ফেলছেন বা ব্যাংকে জমা রাখছেন। তো এখন যে অ্যামাউন্টগুলো আছে, যেমন ধরেন ফার্নিচার, ইলেকট্রনিক্স আইটেম, গোল্ড, এগুলো হচ্ছে অনেক আগে থেকে কিনা হয়েছে, যে কারণে সেটা সরাসরি এখানে দেখা দিলাম। এখন ধরেন আপনার যে অ্যামাউন্টটা এখানে দিলেন, এইখানে সেটা হচ্ছে আপনার স্যালারি থেকে কিনছেন না কীভাবে কিনছেন, সেটা এখানে বসাই দেবেন। তাহলে এটার মধ্যে কোনো মানে সন্দেহ থাকলো না, এবং এটা পুরো জবাবদিহিতা থাকলো। তো আমি এখানে ধরেন যে এখানে আমি দিয়ে দিচ্ছি যে পূর্ববর্তীতে স্যালারি থেকে কিনা হয়েছে, তাই আমি স্যালারি বসাই দিচ্ছি একদম। দেখেন এই যে ফার্নিচার, ইলেকট্রনিক আইটেম ফ্রম স্যালারি, পার্সেস ফ্রম স্যালারি, রেফারেন্সে দিয়ে দিচ্ছি স্যালারি, পার্সেস ফ্রম স্যালারি প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ পূর্ববর্তী বছরে যে স্যালারি পাওয়া হয়েছে, সেই স্যালারি দিয়ে এটা কিনা হয়েছে আগেই। তো যে অ্যামাউন্টটা এখানে কিনছিলাম, সেম অ্যামাউন্টটা এখানে এসে বসাই দিছি এই যে এখানে। তারপরে গোল্ডের যে আইটেম 2 লাখ, তোর যেটা লিখছিলাম, এই যে এখানে 2,75,000 যে টোটাল অ্যামাউন্ট আছে, ডাইরেক্ট টোটাল অ্যামাউন্টটা এখানে বসাই দিছি। তারপরে হচ্ছে গিয়ে ল্যান্ড। আচ্ছা, এখন দেখেন শুরুতে কিন্তু আমরা একটা ল্যান্ডের হিসাব দিছি না, এই যে ল্যান্ড, যে জমি আছে এগুলা। তো এখন আপনি যদি এই বছর কিনা থাকেন, দেখা গেছে এই বছর জমি কিনছেন, কিন্তু এই বছর ইনকাম দিয়ে, তাহলে এখানে আপনার খরচটা দেখাইতে হবে কম, যে আপনি এই বছর খরচ কম করছেন, খাওয়া দাওয়া সব কিছু, সেই ক্ষেত্রে ওইখানে খরচ কম হয়েছে। আর বাকি টাকা দিয়ে আপনি জমি কিনছেন, তো এখানে আপনি বাকি টাকা দিয়ে এখানে জমির অংশে এখানে দেয়া দিলে তো হিসাব তাহলে ঠিকই থাকলো। কিন্তু আপনার জমি জমা যদি আগে থাকে, আগের মনে করেন যে বাপ মা থেকে ওয়ারিশ সূত্রে পাইছেন, সেগুলো কিন্তু আপনার এখানে লিখে দেওয়া লাগবে।
যে এটা গিফট আকারে পাইছেন, ইনহেরিটেন্স বা গিফট। তো আমি কিন্তু এখানে লিখে দিছি যে ল্যান্ড ফ্রম ফাদার অ্যান্ড মাদার ইনহেরিটেন্স, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পাওয়া হয়েছে। যে কারণে এখানে যে উত্তরাধিকারী সূত্রে যে অ্যামাউন্টটা, যে জিনিসটা পাইছি সেটার অ্যামাউন্টটা এখানে লিখে দিছি, আর গিফট আকারে যেটা পাইছি সেটার অ্যামাউন্টটা এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই দুইটা অ্যামাউন্ট লিখে দেওয়ার কারণে কিন্তু এখানে প্লাস মাইনাস ওকে হয়ে গেল। তো আরেকটা এখন আসি যে সেভড অন জিপি ফান্ড, অর্থাৎ এই যে এইখানে যে আমি জিপি ফান্ডের হিসাবটা দিলাম না, যে জিপি ফান্ড, তো এখানে যে অ্যামাউন্ট আছে, এখন যদি আপনি এটা আরেকটা রিসিপশন না দেন তাহলে কিন্তু এখানে আবার দেখাবে কি জিরো না, এখানে কিন্তু সামারিতে জিরো দেখাবে না, এখানে দেখাবে হচ্ছে আপনার এই যে এখানে জিপি ফান্ডের যে অংশটা এইটা পুরোটা দেখানো শুরু করবে এখানে। তো প্লাস দেখা যাবে যে 10 বা যা আছে সেটা দেখাবে। তো এই জিপি ফান্ডের টাকা তো আর আপনার হাতে নাই, বা আপনি নিজে এখন খরচ করতে পারতেছেন না, এটা আপনার একটা সরকারি ফান্ডেই, যে জিপি ফান্ডের অ্যাকাউন্ট আছে, সরকারি অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হইতেছে। তো আপনি এখানে আবার এই লাস্টে এটা লিখে দিবেন। তো আগে অনেক রিটার্নের ক্ষেত্রে দেখছিলাম যে এটা এখানে দেওয়া লাগে না, অটোমেটিকলি এটা মানে বাদ পড়া যায়, কিন্তু এখন দেখলাম যে এখানে আসলে জিরো হইতেছে না। তো এই অ্যামাউন্টটা এই জন্য এক্সট্রাভাবে এখানে লিখে দিছি, সেভড অন জিপি ফান্ড টোটাল সেভিং ফ্রম প্রিভিয়াসলি। তো এখানে আর কি ডিটেলসটা এখানে দেওয়া দিলাম, কারণ হচ্ছে যাতে আমার ই রিটার্নের ডিটেলসটাই করেছি ঠিক থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। তো পূর্ববর্তী বছরের নেট ওয়েলথ, অর্থাৎ এই যে দেখেন এই বছরের যে ইনকাম এর ওয়েলথ, এই যে দেখেন অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু এখানে আছে। তো আপনি যদি পূর্ব বছরের ইনকাম ট্যাক্স দেওয়া থাকেন তাহলে পূর্ব বছরের ইনকাম ট্যাক্সের যে নেট ওয়েলথ আছে সেটা এখানে এসে বসাই দিতে হবে। তো আমি, আর যদি আপনার কিছু এটা না থাকে ডিটেলস, তাহলে আপনি এখানে কিছু দেওয়ার দরকার নাই, যেভাবে আছে ওইভাবেই থাকে। তো আমি এখানে এটা জিরো আছে, আমি এখানে আর কিছু বসালাম না, কারণ হচ্ছে গত বছরের যেটা সেটা জমা দেওয়ার রিসিপ্ট আমার কাছে এখন নাই। তো উল্টাপাল্টা কিছু দেওয়ার চাইতে জিরো দেওয়াই ভালো। তো এখন দেখেন সব কিছু দেওয়ার পরে কিন্তু ডিফারেন্স কিন্তু এখন জিরো। তো এখন সব যখন ডিফারেন্স জিরো, তারপরে আমি গেলাম কি 7 কন্টিনিউ। তো 7 কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে যা কিছু আছে সব অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পরে দেখেন আমার পেয়েবল হচ্ছে জিরো, অর্থাৎ আমার ইনকাম ট্যাক্স এখন জিরো রিটার্ন, অর্থাৎ আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই যেটাতে আমার ট্যাক্স দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমি একবার একটা ট্যাক্স দিয়েছি, সেই অ্যামাউন্ট এখানে লিখে দিছি। আর যে অ্যামাউন্টটা আছে এখন এইখানে, যে অ্যামাউন্ট থেকে কিন্তু এখন ট্যাক্স দেওয়ার মতো কোনো অ্যামাউন্ট বাকি নাই, যে কারণে আমার এখানে জিরো দেখাইতেছে। এখন যদি আমি প্রসিড টু অনলাইন রিটার্নে দেই, তাইলে কিন্তু আমার এটা সাবমিট করা হয়ে যাবে। আচ্ছা, তো প্রসিড টু অনলাইন রিটার্ন দিলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সব কিছু ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তো আমি সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেখছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। তো আমি ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্নে দিয়ে দিলাম ইয়েস। তো আমার রিটার্নটা সাবমিট হয়ে গেল। তো আমি এখন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতেছি। তো এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ডাউনলোড করে নিলাম। তো এই ছিল ভিডিও। তো এইভাবে আপনারা সরকারি চাকরিজীবী যারা আছে তাদের এই রিটার্ন সাবমিট করতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।